হিউস্টনের এই একাকী নিস্তঙ্গ রাত, এই হোটেল রুমে বসে বসে ফোন স্ক্রল করছিলাম, ফেসবুকের ভিডিও স্ক্রল করছিলাম। মাশরাফি ভাইয়ের বাবা জনাব গোলাম মর্তজা সাহেবের একটা ভিডিও আসলো, কালের কালের কণ্ঠে সম্ভবত ভিডিওটা। তো পুরো ভিডিওটা শুনলাম, পুরো ভিডিওর তার বক্তব্য, তার দুঃখের বক্তব্য, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, কি এক ভয়ঙ্কর জীবন। তো মনে পড়ে গেল যে মাশরাফি ভাইয়ের সাথে আমার বেশ লম্বা একটা আলাপ হয়েছে। তার কাছে অনেক গল্প শুনেছি, দল, রাজনীতি, দেশ, খেলা এবং বহুত কিছু। সেই প্রসঙ্গে আসবো, সেগুলো বলবার জন্য আজ ভিডিও শুরু করেছি। মনে হলো যে আহ, বলি, একটু দর্শকদের জন্য কিছু জিনিস শেয়ার করা প্রয়োজন। আমার মনে আছে সোফিয়া গার্ডেনে, কার্ডিফে একটা খেলা দিতে গেছিলাম বাংলাদেশের। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালের। ওই ম্যাচটার কথা আমার খুব মনে আছে, কারণ বাংলাদেশ 30 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল। ওই ম্যাচটাতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা দুজনেই সেঞ্চুরি করেছে, 100। এবং বাংলাদেশ তখন মানে 275 রান শেষ পর্যন্ত করেছিল। এবং তারা নিউজিল্যান্ডের ওই রান তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারিয়েছে। ওই স্মৃতি আমি ভুলবো না। আমরা একটা বড় দলবল নিয়ে আমরা গেছিলাম লন্ডন থেকে কার্ডিফে। সেই ম্যাচে আমার মনে আছে, আমার একটা জুম ক্যামেরা ছিল, মাশরাফি ভাই ব্যালকনিতে ছিলেন। আমি তার অনেকগুলো ছবি অনেক দূর থেকে তুলেছি। তার সে কি শিশুদের মতো উল্লাস, উচ্ছ্বাস! ওই টুর্নামেন্টে মাশরাফি ভাইকে দেখেছি বাঘের মতো। তখন তার ক্যারিয়ারের, তখন তিনি তখন তিনি ইতিমধ্যেই এমপি, এটা নিয়ে অনেক কথা হয়েছিল তখন। ওই অবস্থাতে তখন তার ক্যারিয়ারের, বলবো যে অবসর নেবেন, এটা নিয়ে কথা হচ্ছে, নানান ধরনের কথাবার্তা। তার বাঘের মতো গতি, দৌড়ানো, এগুলো আমার জাস্ট চোখের মধ্যে ভাসে। প্রচুর খেলা দেখেছি উনার ফিল্ডে। তারপর তো পুরো টুর্নামেন্টটা দেখেছি। 2019 ওয়ার্ল্ড কাপে মাশরাফি ভাই তো খেলছেন মনে হয়। আমি হ্যাঁ, মাশরাফি ভাই খেলেছিলেন শেষ পর্যন্ত নাকি। যাই হোক, সোজা কথা হচ্ছে আমার 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিটা মনে আছে। তো মাশরাফি ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলছিলাম বা বলেছি, আমাদের কত স্মৃতি আমরা রোমন্থন করেছি, কত কথা জানতে চেয়েছি। এই 56,000 বর্গ মাইলের মানুষ, তার এত ফ্যান ফলোয়ার, তার প্রতি এই অন্যায় হয়ে যাওয়া অন্যায় এবং কত কিছু, তার কারো প্রতি, মাশরাফি ভাইয়ের কারো প্রতি, এক আশ্চর্য লোক, কারো প্রতি তার কোনো অভিযোগ নাই। আমি বললাম, কেন ভাই? বলে, আমার বাড়ি 4বার 5বার পুড়িয়েছে, এই তো কদিন আগে আবার পুরালো। আমার সমস্ত স্মৃতিচিহ্ন, খেলার মেডেল, ট্রফি, সমস্ত কিছু, সমস্ত কিছু তারা পুড়িয়ে দিয়েছে। বাবা মাকে থাকবার জন্য একটা ডুপ্লেক্স বাড়ি করেছেন। আমার ওই বাড়িটার কথাও মনে আছে। আমি নড়াইলে 2বার বা 3বার গিয়েছি। তো ওই নড়াইলে যখন আমি গেছি, তখন আমি দুটো জিনিস আমার দেখতে চেয়েছি। হৃদয় হৃদয় ছিল, হৃদয় দেখিয়েছে ঘুরিয়ে। যে মাশরাফির বাড়িটা দেখার ইচ্ছা ছিল, দেখেছি গভীর এক রাতে। এবং চিত্রা নদীর পাড়ে এস এম সুলতানের যে একটা, ওইখানে তার বাড়ি, তো ওই বাড়ির পাশে এখন মনে হয় মিউজিয়াম, একটা বড় নৌকো রাখা আছে, বজরা। তিনি মনে হয় এটাতে ঘুরে বেড়াতেন, সেটা আর মাশরাফির বাড়ি, দুটো। পুরো সারা পৃথিবী, বাংলাদেশের মানুষ তো নড়াইলকে এখন চেনেই মাশরাফির জন্য। কি না দিয়েছে সে এই নড়াইলকে! সম্মান, পরিচিতি, মানে এভরিথিং। নড়াইলের কোন মানুষটা বলতে পারবে না সে কথা? নড়াইলের যুবকরা, তরুণরা, এরাই তো পুড়িয়ে দিয়েছে না ওর বাড়িটা। আমি মাঝে মধ্যে আমি আমি আসলে মাশরাফি ভাইকে ভাবছিলাম জিজ্ঞেস করবো, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, আপনার বাড়িটা ঠিক কিভাবে পোড়াতে পারলো? যারা পোড়াতে এসেছে তাদের তাদের কিচ্ছু মনে নাই, তাদের কোনো স্মৃতি নাই না। আমাদের দেশের রাজনীতিটা এত ভয়ঙ্কর, মানে যারা এই নৈরাজ্যটা করে তাদের 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 স্মৃতি থেকে বলছি, তারা এত ভয়ঙ্কর করে তুলেছে, যেখানে মাশরাফি
মাশরাফির বাড়িটা তারা পোড়াতে দ্বিধা করেনি। এই কথা যখন আমি মাশরাফির সাথে আলাপ করছিলাম, মাশরাফি বলে, নিজুম ভাই এটা কি কন, আমার তো ভাই কোনো দুঃখ নাই, 32 পুরা দেওয়ার পরে চিন্তা করলাম যে আমি কি হারাইছি। এই যে উনার এই ভাবনাটা শোনা শুরু করলাম, বলে নিজুম ভাই শোনেন, আমার বাড়িটা নিয়ে আমার দুঃখ ছিল, টু বি অনেস্ট উইথ ইউ, দুঃখ ছিল। 32 পুরা দেওয়ার পরে বুঝলেন ভাই, আর কোনো দুঃখ টুক্ষ নাই, যা হওয়ার তা হবে। এই মানুষটার মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, আমাদের ইতিহাস, কি যে অপরিসীম শ্রদ্ধা। জানেন, ও বলে যে ভাই আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। তাই তো এমপি হিসেবে যখন দেখেছি তিনি তার এলাকায় ঢুকেছেন, গেছেন, মানুষের মধ্যে কি মিশে একাকার হয়ে গেছেন, কার কি লাগবে সেই নড়াইলের টোনে তিনি বলছেন, কথা বলছেন। আপনারা নিশ্চয়ই সেগুলো মনে করতে পারেন। এই লোকটার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, কোনো সিন্ডিকেট নাই, কিচ্ছু নাই। নিজের ঘামে ভেজা টাকা দিয়ে, এই পরিশ্রমের টাকা দিয়ে জিম করেছেন, সে জিমটা পুড়িয়ে দিয়েছে। জিমের কি দোষ রে ভাই, সেখানে তো তরুণরা খেলতে আসতো। নড়াইল এক্সপ্রেসের অ্যাম্বুলেন্স সব শেষ করে দিয়েছে, সব। বলে জানেন, আমি নেত্রীর কাছে নিজের জন্য কিচ্ছু চাই নাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিচ্ছু চাই নাই ভাই, যা চাইছি নড়াইলের মানুষের জন্য চাইছি। আমার নির্বাচনী আসন আমি মানুষের কাছে চাইছি, তার বাইরের কত মানুষকে আমি নানানভাবে হেল্প করেছি রে ভাই। দুঃখ লাগে না ভাই আপনার? না নিজুম ভাই, আমার কোনো দুঃখ লাগে না, আমার আমার কোনো দুঃখ বোধ নাই। বলে 2 বছর একা থাকি, বউ বাচ্চা কি ভয়ঙ্কর ভাবে আছে। বলে ভাই কবে প্যান্ট পরছি জানি না, লুঙ্গি পরেই থাকি। আমি তো লুঙ্গি পরেই, বলে লুঙ্গি পরে মানে আমি বাসার বাইরে তো বের হইনি, লুঙ্গি পরেই থাকি। বাবা আছে দূরে, বাবা মা, ছোট ভাই মোরসালিন, ওর ব্যবসা প্রতিষ্ঠান, ওর একটা দোকান ছিল, 30 লক্ষ টাকার মালামাল ওটাকে পুড়িয়ে দিয়েছে। বলে ভাইটাকে কি টর্চারের মধ্য দিয়ে করতে হচ্ছে, সেও কি ভয়াবহ একটা জীবন যাপন করে, যার জন্য কোটি কোটি মানুষ পাগল, পুরো দেশ পাগল। সে বাসার বাইরে যায় না, বসে থাকে নিজের মতো করে। মজার ব্যাপার হচ্ছে তার কোনো অভিমান নাই। তার এতক্ষণ কথা বললাম, আমার আর তার তো পার্সোনাল আলাপ। এটা একটাবারের জন্য মাশরাফি আমাকে বলে নাই, নিজুম ভাই ক্ষমতায় যদি যাই, দেশ যদি স্বাধীন হয়, তাহলে এরে মারমু, ওরে ধরমু, না না না। একটা বারের জন্য উনি আমাকে এই শব্দ বলেন না। আমরা পলিটিক্যাল কর্মী, আমরা তো অনেক কথাবার্তা বলি, আলাপ করি, ওনার আসলে কোনো ক্ষোভ, ওনার আসলে কোনো রাগই নেই। যেটা বুঝলাম, যা আছে বুক ভেঙে যাওয়া একটা দীর্ঘশ্বাস আর অভিমান। বিশ্বাস করেন, আমি নিশ্চিত যে আমরা ক্ষমতায় আসলে আমরা বিচার আচার এগুলো নিয়ে তখন আমরা ব্যস্ত হয়ে যাব। আমার মনে হয় মাশরাফি ভাই খালি আমাদেরকে বলবে, ভাই কিচ্ছু করার দরকার নেই, ভাই কিচ্ছু দরকার নেই, এগুলোর দরকার নেই। এখনো তার নড়াইল 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 নড়াইল, কিন্তু তিনি নড়াইলে যেতে চান না। অভিমান, তার লাশটাও আর নড়াইলে যাক তিনি চান না। তো মাশরাফি ভাইয়ের কত কথা বলবো এই মানুষটাকে নিয়ে। একটা মানুষকে ঠিক আমরা যেভাবে কল্পনা করি যে মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক, আমি কোনো পার্টিজান বলছি না যে আওয়ামী লীগ হতে হবে, না, উনি আসলে রিয়েল দেশপ্রেমিক। এই মানুষটার ধরেন ভবিষ্যতে তার বাড়ি কারা পুড়িয়ে দিয়েছে এগুলো তো আমরা সবাই জানি, নড়াইলবাসীই জানে। নড়াইলে আমি আমার বাইকনারে বললে বা কাউরে বললে বলে দিবে যে এই 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 এরা এরা করেছে, এরা এরা করেছে। কিন্তু ধরেন বিচারও করলাম, ভবিষ্যতে এদের বিচারও হলো, কিন্তু মাশরাফির এই মেডেল, স্মারক, ক্রেস্ট, তার পদক, সবচেয়ে বড় ব্যাপার তার আস্থা। এই যে নড়াইলের মানুষের প্রতি তার প্রবল আস্থা, সেইখানে তো ভয়ঙ্কর চির ধরেছে। মাশরাফি যত যাই বলুক, চির ধরেছে যে আমার অঞ্চলের মানুষ, এরা যাদের জন্য এত কিছু করলাম, এরা এই আস্থাটুকুতে এক বিন্দু হলেও তো তার চির ধরবে। যদিও তিনি আমাকে বলেন নাই, কিন্তু চির ধরবে তো না। আমাদের কৌশিক এই দেশের মানুষ,
তার সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে। আমাদের কৌশিক তার দুঃখ ভুলে 32 নম্বরের কথা চিন্তা করে, যে যেখানে 32কে পুড়িয়ে দিতে পারে আমি কে রে বাবা, এটা হচ্ছে তার কথা। মুক্তিযুদ্ধ নিয়ে কি দারুণ তার কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, এই দেশের প্রতি তার কমিটমেন্ট। সাতবার তার হাঁটুতে অপারেশন হয়েছে, সেটা নিয়ে দেশের জন্য খেলেছে। এই যে এত কোটি কোটি মানুষের করতালি, ভালোবাসা, এগুলো সব ছিল ফেক। এই বাংলাদেশের মানুষই ফেক। বিশ্বাস করেন, এই বাংলাদেশের মানুষের ভালোবাসা, করতালি, এগুলো সব ফেক, কোনোটা সত্যি না। আমি বিশ্বাস করি না এগুলো সত্যি। সাকিব, মাশরাফি, তাদের প্রতি আচরণ, নিষ্ঠুর আচরণ বলে দেয় সব ফেক। উনার বিরুদ্ধে মনে হয় 4-5টা মামলা হয়েছে, আরো মামলা দেওয়ার হুমকি দেয় অনেকে। এই তো কয়দিন আগে আবার বাড়ি পুড়িয়ে দিল। উনি নীরবে নিভৃতে নিজের মতো করে থাকে। নেতা কর্মীরা কত কষ্টে আছে বলেন, সব কথা, অনেক কথা তো বলতে পারি না। তবে মাথায় রাখবেন, আমি নিঝুম মজুমদার দায়িত্ব নিয়ে একটা কথা আজকে আপনাদেরকে বলবো। মাশরাফি বিন মুর্তজা ইজ এ ট্রু লিডার, বাকিটা বুঝে নেবেন। হি ইজ এ ট্রু লিডার অ্যান্ড এ প্যাট্রিয়ট, দেশপ্রেমিক, রিয়েল। এই মানুষটার স্টেটসম্যান, অর্থাৎ স্টেটসম্যান হওয়ার যোগ্যতা আছে। শুধু একটা দলের নেতা না, তার পুরো বাংলাদেশের নেতা হওয়ার যোগ্যতা আছে। আপনার কথা বললে, তার সাথে মিশলে বুঝবেন। তো এটা জাস্ট স্মৃতি রোমন্থন করবার জন্য, যে মাশরাফির জীবনের গল্প একটু শেয়ার করার জন্য, মাশরাফির কথা বলার জন্য। এ ট্রু লিডার, এ ট্রু লিডার। এই মানুষটা দেশকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা, রাজনীতিবিদদের, নানান রাজনৈতিক দল, দেশ, সবার প্রতি তার দারুণ রেসপেক্ট। কাউকে নিয়ে কোনো ধরনের কটু কথা তিনি বলেন না। দারুণ একজন মানুষ। আর এই মানুষটাকে এই বাঙালিরা কি প্রবল যন্ত্রণা দিয়েছে, যিনি ঘর থেকে বের হন না অভিমানে, খেলতে পারেন না, যেতে পারেন না, জমি জমা বিক্রি করতে হচ্ছে, তার সমস্ত কিছু, অর্থ করি, তার কিছু নাই, তো কিচ্ছু নাই, সব শেষ করে দিয়েছে। এই বাংলাদেশ বঙ্গবন্ধু মেরে ফেললো না, এই বাঙালিরাই তো মেরে ফেলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, এই বাঙালিরাই তো তাকে ফিরতে দেয়নি। এই বাঙালিরা একটান হলে তিনি কখনো লুকিয়ে থাকতেন, তার ওই প্লেন ক্র্যাশের গল্প সাজাতে হতো। এই বাঙালি রেইসের কথা বলছি আমি, শুধু বাংলাদেশি না, সব মিলেই এই হচ্ছে বাঙালি। আর বাংলাদেশি তা তো আরো খারাপ, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন।